প্রিয় বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব অত্যন্ত রোমাঞ্চকর, অত্যন্ত আকর্ষণীয় একটি স্পটে। সেটি হলো রাজশাহী শহরের নিচে যে পদ্মা নদী রয়েছে, সেই পদ্মা নদী অতিক্রম করে আপনারা ইন্ডিয়ান সীমান্ত দেখতে পাচ্ছেন। ঠিক সেই পয়েন্টে আপনাদের নিয়ে যাব, অর্থাৎ আমাদের বাংলাদেশের চর পাড়ি দিয়ে ওপারে যে মাঝেরদিয়ার গ্রামটি রয়েছে, সেটির প্রান্তীয় দেশে রয়েছে ইন্ডিয়ান সীমান্ত এবং সেটি মূলত মুর্শিদাবাদ জেলার শেখপাড়া এলাকা। বন্ধুরা, আমরা নিচে নেমে গেলাম এবং একটি নৌকায় উঠে বসলাম। দেখুন, এই যে বাংলাদেশের রাজশাহী শহর, সেটি অত্যন্ত সুন্দর একটি শহর। আপনারা জানেন এটি বিভিন্ন কারণে এর সৌন্দর্যের বর্ণনা বিভিন্ন জায়গায় রয়েছে। পাশাপাশি আমরা যারা এখানে স্থানীয় তারা জানি যে টি বাঁধটি হলো এর সব থেকে আকর্ষণীয় জায়গা। সেই টি বাঁধেই পাবেন একটি নৌকার ঘাট এবং সেখান থেকে প্রতিনিয়ত নৌকা ছেড়ে যায়। আপনারা তীরে টিকিট কেটে আপনারা নৌকায় বসতে পারেন, নৌকা আপনাদের উপরে পার করে দেবে এবং তারপরে অন্য একটি নৌকায় চড়ে আপনি ফিরে আসতে পারবেন। এটি যখন তখন যাওয়া যায়, তবে বিকেলের দিকে সাধারণত বেশি লোক সমাগম ঘটে। বন্ধুরা, এই জায়গাটি এতই সুন্দর, আপনারা আসলেই মনটা ভরে যাবে। আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে, বেশ কয়েকজন যাত্রী নিয়ে আমাদের নৌকা ছুটে চলেছে। দেখুন, দূরে রাজশাহী শহরের বড় বড় বিল্ডিং এর উপরে কি চমৎকার রোদ পড়ে সাদা ধপধপ করছে। একটি নৌকা দ্রুত ছুটে আসছে আমাদের দিকে, জেলের নৌকা সম্ভবত। এটি আমাদের সোজাসুজি আসলে আমাদের নৌকায় ধাক্কাই দিত, বাট সোজাসুজি এসে একটু বেঁকে গেল বলে আমাদের নৌকার পিছন দিক দিয়েও বের হয়ে যেতে পারলো। বন্ধুরা, নদীতে একটু একটু করে পানি বাড়ছে আর এর মধ্যেই ভাসছে কচুরি পানা। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে বেশ কচুরি পানা ভাসছে এবং সামনের দিকে তাকাইলে আমরা দেখতে পাচ্ছি আরো অনেক কচুরি পানা। এখানে চমৎকার একটি পানকৌড়ি পানি থেকে উড়ে গিয়ে আবার একটি জায়গায় বসলো এবং একটু পরেই আপনারা একটু দেখবেন ও ডুব দেবে, টুপ করে একটু ডুব দেবে এবং তারপরে উধাও হয়ে যাবে কোথায় যেন। এই যে ডুব দিল, এরপরে তাকে আর আমরা খুঁজে পাইনি অনেকক্ষণ ধরে। অসংখ্য কচুরি পানা আমাদের দিকে ধেয়ে আসছে ভারত সীমান্ত থেকে, অর্থাৎ আমাদের ডান পাশটা ভারত আর বাম পাশটা বাংলাদেশের ভিতরে নদীটা ঢুকে গেছে। পানির ভিতরে আকাশের কি প্রতিচ্ছবি দেখা যাচ্ছে দেখুন, সূর্যের মেঘের ফাঁক দিয়ে পড়েছিল সেই জায়গাটিতে। বন্ধুরা, আমরা অল্প কিছু যাত্রী একটি নৌকায় চড়ে যাচ্ছি আর এই যে চমৎকার রাজশাহী শহর, যা একদম ওপার থেকে দেখা যাচ্ছে অসাধারণভাবে। আমরা নদী পাড়ি দিয়ে একদম চরে চলে এসেছি। দেখুন, এখানে মোটরসাইকেল আলারা বসে আছে, তারা ভাড়া মারার জন্য। যারা আসবেন তাদেরকে নিয়ে যাবেন। প্রচুর মোটরসাইকেল এখানে রয়েছে এবং প্রতি মোটরসাইকেলে একজন করে আমরা উঠেছি, অর্থাৎ 3টি মোটরসাইকেল ভাড়া নিয়েছি, 3 জন মানুষ 600 টাকার বিনিময়ে, অর্থাৎ 3 দুগুণে 600 টাকা। আমাদেরকে চরে নিয়ে যাবে, সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাবে এবং সেখান থেকে আবার ফিরিয়ে এই ঘাটে পৌঁছে দেবে। দেখুন, কি ভয়ঙ্কর একটি রাস্তা অতিক্রম করছি আমরা অত্যন্ত দ্রুত বেগে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, এখানে যাওয়াটা যেমন রোমাঞ্চকর, যেমন আনন্দময়, ঠিক তেমনি ভয়ঙ্কর বটে। তাই প্রতি মুহূর্তে আপনাদের খুব সাবধানে থাকতে হবে এবং আপনারা যদি ওদেরকে সাবধান না করেন, একবার পড়ে গেলে সেটি আমাদের হাত পা ভেঙে যেতে পারে, অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেটির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে সব সময় সাবধান থাকতে হবে, প্লাস ওদেরকে ওই লাগাম টানার মতো সাবধানে মাঝে মাঝে রাখতে হবে। রাজশাহী থেকে আমরা মাঝেরদিয়া চর বেড়াতে যাচ্ছি। এই যে আমি আলাউদ্দিন আর জহির 3 জন মিলে 3টে মোটরসাইকেল নিয়েছি। প্রতিটি মোটরসাইকেলের যাওয়া আসার ভাড়া 100-200 টাকা করে, যদিও এটি 150 টাকা করে শুনেছিলাম। যাই হোক, এখন 200 টাকা করে আমরা ওদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আমরা চলেছি মাঝেরদিয়ার প্রচণ্ডভাবে খারাপ বালির রাস্তা। এই বালির ভিতর দিয়ে এরা এত দক্ষ, খুব চমৎকারভাবে এই বালির ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। যাই হোক, তারপরেও সাবধানতার সঙ্গে যেতে হবে, এটি হলো বড় কথা। আমি যে মোটরসাইকেলটিতে উঠেছি সেই ছেলেটির নাম শুভ। ও বয়স অনেকটা কম, একদম কাঁচা কাদা মাখানো বালির ভিতর দিয়ে ও প্রায় 40 কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে আমাকে বহন করে নিয়ে যাচ্ছিল সেই সীমান্তবর্তী এলাকায় তথা মাঝেরদিয়ার চরে। এই চরে যাওয়ার সময় নানান রকম ঘটনা আপনাদের সামনে পড়বে, নানান দৃশ্য আপনাদের সামনে পড়বে। আপনারা পুরোটাই দেখবেন, আপনাদেরকে দেখাবো। আমরা এখন এই মুহূর্তে তীরের একদম খাড়া পাহাড় বেয়ে উঠে যাচ্ছি উপরে, কিছুটা পাহাড়ের মতো এই জায়গাগুলো এবং চারপাশে কিছুটা ঝাউ গাছ, বুনো ঝাউ গাছ এবং আরও অন্যান্য কিছু উদ্ভিদ রয়েছে। দেখুন, দূর থেকে রাজশাহী শহর এবং নদীটা কি চমৎকার আমাদের পিছনেই দেখা যাচ্ছে। আমাদের ভারতীয় অনেক বন্ধু মাঝে মাঝে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকা বা সীমান্তবর্তী এলাকা থেকে কখনো আমি ব্লগ করতে দেখেছি, তারা ইউটিউবার, তারা ওপার থেকে রাজশাহী শহরকে যখন দেখতে পায় প্রচণ্ড
প্রচন্ড আনন্দে তারা উদ্বেলিত হয়। আমরাও ঠিক সীমান্তে যাচ্ছি সেই ভারতকে দেখার জন্য, ভারতের কাঁটাতারের বেড়া দেখার জন্য। এটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা বন্ধুরা। আমরা বালি অতিক্রম করে এই মুহূর্তে একটি ঘাসের জায়গার মধ্যে চলে এসেছি। এখনো ফসল দেখছি না, এখানে উপরে ঘাস রয়েছে আর দূরে মহিষ দেখলাম চড়ে বেড়াচ্ছে, অনেকগুলো মহিষ ছিল। এই চরে কিন্তু প্রচুর মহিষ পালন করা হয়। এখানে চর রয়েছে, এখানে বাথান রয়েছে, এই বাথানে মহিষরা এখানে মহিষ পালন করা হয় এবং এই মহিষের দুধ দহন করে আবার শহরে নিয়ে যেয়ে বিক্রি করা হয়, দই বানানো হয়, মিষ্টি বানানো হয় বন্ধুরা। এখানে যে ঝাউ গাছগুলো দেখছেন এগুলো বন্যার পানিতে গতবার হয়তো বা ভেসে এসে এই বীজগুলো গাছে পরিণত হয়ে গেছে। এখানে দেখুন প্রচুর পরিমাণে গরু, বাছুর, ছাগল, ভেড়া খেয়ে বেড়াচ্ছে, মাঝখানে একটু জলাভূমির মতো এবং দুপাশে কি চমৎকার একটা ভ্যালি, আসলে পুরোটাই ভ্যালি, চর মানেই ভ্যালি। এই অসাধারণ সুন্দর জায়গাটি অতিক্রম করে আমরা আর একটু এগিয়ে গেলাম সামনের দিকে। আমরা প্রতি মুহূর্তে যা যা দেখবো বন্ধুরা আপনাদের সব দেখাবো এবং আপনারা রোমাঞ্চিত হবেন যারা এই চরে এখনো যাননি। তারা যারা গিয়েছেন তারা এই দৃশ্যের সঙ্গে পরিচিত, কিন্তু যারা যাননি তারা অবশ্যই এখানে কি রয়েছে, চরটি কেমন, রাস্তাঘাট কেমন, এখানকার ভূপ্রকৃতি কেমন, এটি জানার জন্য উদ্বেগ হয়ে থাকেন। এই অভাব পূরণ করার জন্যই এই ভ্লগটি তৈরি করা এবং আমরা প্রতি মুহূর্ত আপনাদের কাছে উপস্থাপন করছি যতটুকু সম্ভব তুলে ধরা যায়। চরের ম্যাক্সিমাম মাটি এখনো ব্যারেন ল্যান্ড বা পতিত জমির মতো পড়ে আছে, এখনো চাষবাস হয়নি। তবে দু একটি জমিতে দূর থেকে দেখলাম যে তারা কি যেন বুনছে, ফসল বুনছে এরকম মনে হচ্ছে। আমরা যেদিক দিয়ে যাচ্ছি এটি কোনো রাস্তা নয়। এই মোটরসাইকেল চালকরা যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়েই মোটরসাইকেল চালিয়ে দেয়। এরা জমির ফসলের কখনো ভিতর দিয়ে, কখনো এইরকম শুকনা ঘাসের উপর দিয়ে, কখনো জমির ভিতর দিয়ে, বিভিন্ন দিক দিয়ে যখন যেদিকে মন চাচ্ছে তারা সেদিক দিয়ে চালিয়ে দিচ্ছে। আপনারা দেখছেন কি দুলুনি হচ্ছে, কিভাবে উঠানামা করছে দৃশ্যটা, হাতে ধরে রাখতে পারছি না ক্যামেরাটা। আমি ভয় পেয়ে তাকে বারবার অনুরোধ করছি আস্তে চালাও, আস্তে চালাও। সে কিছুতেই আমার কথা শুনছে না। সে বলছে কোনো ভয় নেই, কোনো ভয় নেই, ও ওর মতো চালাচ্ছে, ওর কাছে ভয় নেই। কিন্তু আমরা যারা বাইরে থেকে যাব তাদের কাছে ভয়ের কারণ অবশ্যই রয়েছে বন্ধুরা, এবং এই ভয় থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই তাকে সাবধান করতে হবে, মাঝে মাঝে একটু থামাতে হবে এবং একটু ধীর গতি করতে হবে। তা না হলে আপনি আনন্দ পাবেন না। এত অস্থিরভাবে ঘুরে আসলে আনন্দ পাওয়া যায় না, সারাক্ষণ আপনাকে সামলাতেই ব্যস্ত থাকতে হচ্ছে। আপনি দেখবেন কিভাবে চারিদিকে, সেই দেখার সুযোগটি এখানে খুব একটা পাওয়া যাচ্ছিল না। কত কিলোমিটার স্পিডে যাচ্ছ এখন? 40। আমার সঙ্গীদের মধ্যে আলাউদ্দিন, জহির ভাই রয়েছেন, তারা পিছনের দুটি মোটরসাইকেলে রয়েছেন, আমি সামনের মোটরসাইকেলে রয়েছি। দুর্বার বেগে ছুটে যাচ্ছি এই চরের বুক চিরে। আমরা কখনো জল, কখনো ফসল, কখনো ক্ষেত, কখনো শুকনো বালি, এই সব অতিক্রম করে আমরা একদম চরের কাছাকাছি, মাঝের দিয়ার চরের মাঝের দিয়ার যে গ্রামটি আর কাছাকাছি সেই ক্ষীণ নদী ধারা, সেটি একসময় নদী ছিল, আমরা নৌকায় পার হতাম। এখন সেখানে পার হবো এই যে কাঠের সেতু। দেখুন কাঠের সেতুর উপরে তুলে দিল আমাদের মোটরসাইকেলটাই। কি ভয়ঙ্কর সরু এই সেতুটি, সে দিব্যি অনায়াসে পার হয়ে চলে গেল, কিন্তু আমার কিন্তু সাংঘাতিক ভয় করছিল এখানে। চমৎকার একটি কাঠের ব্রিজ, মোটরসাইকেলে চড়েই পার হয়ে চলে আসলাম আমরা, এবং খুব রিস্কি মনে হচ্ছিল, তারপরেও কিন্তু ওরা খুব সতর্কতার সঙ্গেই পার হয়েছে এবং খুব নিরাপদে পার হয়ে এসেছি আমরা ব্রিজটা। আমরা চলছি মাঝের দিয়ারের উদ্দেশ্যে। আমাদের লক্ষ্য সীমান্ত। মাঝের দিয়ার একটি চর, এই চরে আমাদের অনেক মানুষ বাস করে। যে মানুষগুলো এখানে বাস করে তারা তাদের জীবন জীবিকা, তাদের ঘর বাড়ি, তাদের সবকিছু তো দেখবই, পাশাপাশি এই যে দুপাশের ফসলের ক্ষেত দেখুন কি অসাধারণ ধান হয়েছে, দেখার মতো ধান হয়েছে। আর সামনেই আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রামটি মাঝের দিয়ার। একটি মোবাইলে ফোনের টাওয়ারও আমরা দেখতে পাচ্ছি। এইখানে এসে পথ আটকে গেল, দেখুন কি অবস্থা, এখানে আর যাওয়া যাবে না। যদিও আমার চালক আমাকে বলছিল মোটরসাইকেলে বসে থাকতে, আমি কিন্তু বসে থাকার সাহস পাইনি, আমি নেমে পড়েছিলাম। নামবো? নামে নিলে বসে থাকেন। হ্যাঁ বসে থাকেন। নামি বসে থেকে দরকার নেই, তুমি আসতে পারো, আমরা নেমে এবং নেমে এই বামের পথ দিয়ে আমি হাঁটতে থাকলাম, আর ও মোটরসাইকেল চালিয়ে দিল এই পানির মধ্যে দিয়েই একা একা। এই অবস্থায় যদি আমি থাকতাম হয়তো আমি সহ চিৎপটাং হয়ে পানির মধ্যেই আজকে একটা ডুব মেরে উঠতে হতো। এই বাপরে বাপ, কিভাবে আসতেছে রে। তো দেখুন কি ভয়ঙ্কর ভাবে পানির মধ্যে নামছে। এই দেখুন এক্ষুনি স্লিপ করতে গেছিল, অল্পের জন্য রক্ষা পেল। আর কি ভয়ঙ্কর পানির মধ্যে দিয়ে আমাদের মোটরসাইকেল চালক গাড়িটি পার করলেন, আপনারা একটু আগে দেখলেন। অত্যন্ত মারে ভিডিও করতে পড়ে মরেন না ভাই।
অসাধারণ একটি ভ্রমণ, মনে রাখার মতো। বন্ধুরা, এইখানে একটি নদী ছিল, সেই নদীটা এবার আর দেখছি না। সরাসরি আমাদের এই আমরা উঠে যাচ্ছি গ্রামের ভিতরে। এখানে প্রচুর মোটরসাইকেল আছে শুনেছি, এবং এই মোটরসাইকেল প্রতি বাড়ি বাড়িতে রয়েছে। এরা ভাড়া মারে, নিজেরাও পরিবহনের জন্য ব্যবহার করে। অতএব মোটরসাইকেল এখানকার সব থেকে জনপ্রিয় যানবাহন। যদিও আমি আজ থেকে বহু বছর আগে 1997, 98, 99 সালে যখন এই চরে আসতাম, তখন এই মোটরসাইকেল একটাও চোখে পড়তো না। তখন গরুর গাড়ি, মোষের গাড়ি ছিল একমাত্র ভরসা। এই মাটির রাস্তাটি ধরেই আপনাদের এগোতে হবে, কারণ এখানে কোনো পাকা রাস্তা নেই, কিন্তু অসাধারণ সুন্দর এই মাটির রাস্তা। একে বেঁকে ফসলের ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে, বাড়ির আঙিনা দিয়েও বেরিয়ে যাবে, আর আপনি দু চোখ ভরে শুধু দুপাশের সৌন্দর্য অবলোকন করতে থাকবেন। এরপরে পৌঁছবো। দেখুন, আমরা একটা বাড়ির পাশে চলে এসেছি। এখানে আমবাগান রয়েছে, গরু খেয়ে বেড়াচ্ছে, এবং এই যে পাশের বাড়িটির পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। বাড়ির ভিতরটাও কিছুটা দেখতে পেলেন, বাড়ির অবয়বটা দেখতে পেলেন কি দিয়ে বানানো এই বাড়িটি। বন্ধুরা, আপনারা এখানে আসলে মায়ায় পড়ে যাবেন, আপনার ছোটবেলার গ্রামের কথা মনে পড়ে যাবে। এখন হয়তো আপনারা আধুনিক শহরে বাস করছেন, অথবা গ্রামটিও আধুনিক হয়ে গেছে, কিন্তু এখানে আসলে সেই পুরনো দিনে ফিরে যাবেন, সেই নস্টালজিয়ায় ফিরে যাবেন, কারণ এই চর, এই গ্রাম এখনো সেই আদিম অবস্থাতেই রয়েছে। দেখুন, ঘরবাড়ি, দোকানপাট সব এই চরের নিজস্ব ভঙ্গিতে তৈরি, এবং সেভাবেই আছে এটি। আমরা একে বেঁকে বিভিন্ন রাস্তা অতিক্রম করে চলে যাচ্ছি। আমাদের কাঙ্ক্ষিত, আমাদের লক্ষ্য হলো সীমান্তবর্তী সেই কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকা। আমরা সীমান্ত ক্রস করব না বন্ধুরা, আমরা পিলার পর্যন্ত আজকে হয়তো নাও যেতে পারি, কিন্তু আমাদের লক্ষ্য সেই জায়গাটায় পৌঁছা, যেখানে পৌঁছলে তাদের কাঁটাতারের বেড়া, অন্যান্য জিনিসপত্র অর্থাৎ তাদের ঘরবাড়ি সম্ভব হলে দেখা যাবে, এবং সেগুলো দেখে আমরা কিছুক্ষণ অবস্থান করে আবার ফিরে আসব। চরে 2-4টি দোকান আছে, আপনারা ইচ্ছা করলে এই দোকান থেকে হালকা খাবার কিনে নিয়ে খেতে পারেন। এখানে পানি পাওয়া যায়, টিউবওয়েল আছে, অতএব কোনো কিছুরই অভাব হবে না। একটু সময় বের করে ইচ্ছে করতে হবে যাওয়ার, আপনারা যেতে পারেন। এখানে মহিলারাও যেতে পারেন, সমস্যা নেই। তবে সমস্যা একটাই, সেটা হলো অন্যের সঙ্গে মোটরসাইকেলের পিছনে বসে থাকতে হবে। আর আপনার সঙ্গীটি যদি এই দুর্গম পথে মোটরসাইকেল চালাতে পারে, ওরা আপনাকে মোটরসাইকেল ছেড়ে দেবে, আপনি মোটরসাইকেল চালাবেন, পিছনে আপনার সঙ্গী বসে থাকবে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর আমরা পুরুষ মানুষ বলে ওদের সঙ্গে গিয়েছি। আমরা পিছনে বসে আনন্দ করেছি, পিছনে বসে উপভোগ করেছি সুন্দরভাবে এই এলাকাটি, যা ইতিপূর্বে বহুবার আমি গেছি। আপনিও রাজশাহী শহরে বাস করলে সেখান থেকে অবলীলায় এখানে চলে যেতে পারেন, যখন তখন অল্প কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই সীমান্তবর্তী এলাকাটি। মুর্শিদাবাদ জেলার এই এলাকাটি একদম বাংলাদেশের সীমান্ত লাগোয়া, পার্থক্য শুধু একটাই, তার কাটার বেড়া। ভারত বাংলাদেশ 1971 সালে ভাগ হয়ে গেছে, আর তারও আগে ভাগ হয়েছে সীমান্ত পাকিস্তান, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং ভারতের সীমানা। যাই হোক বন্ধুরা, কাঁটাতারের বেড়ার গল্প আর কি বা করব। আমরা একটু পরেই কাঁটাতারের বেড়ার কাছাকাছি চলে যাব, তখন দেখবেন কি একটি অন্যরকম সৌন্দর্য। দেখুন, আমরা বলতে বলতেই চলে এসেছি সেই জায়গাটিতে। এই দূর থেকে জুম করে এই জায়গাটি দেখাচ্ছি, এটি বিএসএফ ক্যাম্প। একটি ব্রিজ দেখা যাচ্ছে, তাদের লাইট পোস্টগুলো দেখা যাচ্ছে। এটি আসলে সীমান্ত সড়ক, এটি বিএসএফ ব্যবহার করে। সাধারণ মানুষ এই রাস্তায় খুব কম আসে, একমাত্র এই রাস্তাটা ব্যবহার করে স্থানীয় জনগণ, যারা এই কাঁটাতারের বেড়ার এই পারে যে ভারতীয় জমিগুলো রয়েছে সেই জমিগুলো চাষ করার জন্য তারা আসে। এখানে আরও একটি পোস্ট, অর্থাৎ বিএসএফ চেকপোস্ট, তার পাশে কাঁটাতারের বেড়া আমরা দেখতে পেলাম, এবং পাশে প্রচুর ধান হয়েছে সুন্দর। এই জমিগুলো ভারতের লোকজন ওপার থেকে কাঁটাতারের বেড়ার গেট অতিক্রম করে এপারে আসে, এবং এই ধানের জমি অথবা অন্যান্য ফসল চাষ করে, তারপরে তারা ওখানে চলে যায়। এরপরে আছে সীমান্ত পিলার, সেই পিলার সাধারণত বাংলাদেশ এবং ভারতের মাঝখানে, সেই পিলারের এপারে বাংলাদেশের জমি, ওপারে ভারতের জমি। বন্ধুরা, মাঝের দিয়ার যে চরটি রাজশাহী শহরের পদ্মার ঠিক দক্ষিণ পাশে, আমরা সেইখানে পৌঁছে গেছি। অত্যন্ত দুর্গম মোটরসাইকেল জার্নি করে আমরা এই গ্রামে এসে কিছুক্ষণ আগে পৌঁছে গেলাম, এবং এই মাত্র অবস্থান করছি একেবারে বর্ডারে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি যদি ক্যামেরাটা ঘুরাই, আমার পিছনেই কাঁটাতারের বেড়া এবং বিজিপি ক্যাম্প একদম আমার জাস্ট পিছনে অবস্থান করছে। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন এই জায়গাগুলো। আমি একটু আগে, এই যে আমার পিছনে সমস্ত তারকাটার বেড়া সহ পিলার টিলার, ওদের যাবতীয় জিনিস দেখা যাচ্ছে।
আমরা আমাদের গ্রামের মাঝেরদিয়ার গ্রামের ফসলের ক্ষেতের মাঝখান দিয়ে একটা রাস্তা বয়ে গেছে। এই যে আমার পিছনে যে রাস্তাটি, এই রাস্তাটি সামনের দিকে এগিয়ে গেছে অনেক দূর পর্যন্ত। ওই যে মাঠের মধ্যে পিলারও দেখতে পাচ্ছি, আমরা পিলারের দিকে এগিয়ে যাচ্ছি একটু একটু করে। দেখি সামনে আর কি পাওয়া যায়। সামনে মোড় মোড়ে তোমার নাম বলো তো? হৃদয়। হৃদয়। আচ্ছা হৃদয়, তোমরা এই এখানে তো এই ক্ষেত আছে তোমাদের? আছে। আর জমি আছে? কোন কোন দিকে তোমাদের জমি? আমাদের জমি ওই সাইডে আছে। ওই পাশে? এই পাশে নাই? না, এদিকে আসো এমনিতে কোনো কাজ করতে বা কিছু করতে? কাজ করতে আসি। আচ্ছা, এমনি কখনো কি বিজিবি সদস্য তোমাদের কি কোনো মানে এইদিকে আসছে কিনা বা তোমাদের সাথে কথা হয়েছে কিনা? হয়তো হয়, কথা হয়েছে তোমাদের সঙ্গে? বিজেপি না, সরি বিএসএফ। হ্যাঁ, না ওদের সাথে কথা। বিএসএফ এই পাশে আসেনি, বিজিবিরা তো আসে, বিজিবির ক্যাম্প তো আমাদের মধ্যেই আছে। আচ্ছা আচ্ছা, ফাইন। আর এমনিতে কোনো সমস্যা কখনোই হয়নি তোমাদের এখানে? না না, এখানে সেরকম কোনো সমস্যা কোনো কিছুই হয় না। আমরাও সেটাই জানি যে এখানে নিরাপদ, অত্যন্ত নিরাপদ। যদিও একদম বর্ডার ঘেঁষেই আমাদের এই গ্রামগুলো, কিন্তু আজ পর্যন্ত কোনো রকম দুর্ঘটনার খবর এখানে শোনা যায়নি, বা ওপার থেকে কেউ এসে আক্রমণ করেছে বা কোনো সমস্যা তৈরি করেছে এরকম আমরা কখনোই শুনিনি। তারপরে স্যারদের কেমন লাগছে, একটু স্যারদের অনুভূতিটাও এখানে নিয়ে নিই। হ্যাঁ, আসলে এটা এই জায়গাটাতে এর আগে এসেছিলাম, তখনকার এক অনুভূতি, এখনকার আরেক অনুভূতি। তো এক জায়গায় 3-4 বার যাওয়া উচিত, গেলে সেই জায়গাটা সম্পর্কে পরিবর্তন সম্পর্কে বোঝা যায়, তাই না? এখানে এক সময় অবলীলায় আমরা ঘুরতে পেরেছি, কিন্তু এখন আমরা পারছি না। এবং উপলব্ধি এবং দেখার চোখটাও তখন চেঞ্জ হয়ে যায়। রাইট রাইট। স্যার আপনার অনুভূতি একটু শুনি। চমৎকার, খুব ভালো লাগছে। এখানে আরেকবার এসেছিলাম, তখন ইন্ডিয়ান এক নাগরিক পন্তানন্দার সাথে আমাদের দেখা হয়েছিল, কথা হয়েছিল। সে সম্ভবত 6-7 বছর আগে। রাইট। তো তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট আলাদা, তবে বেশ সুন্দর লাগছে, চমৎকার লাগছে, ভালো লাগছে। সব থেকে বড় কথা, আমরা আজকে এইখানে আসবো এটা কিন্তু একদম ভাবিনি। আমরা মূলত এসেছিলাম আজকে নদীর পাড়ে একটু ঘুরবো এবং নদীর মাঝখানে যে চর, সেই চরটা বেরিয়ে আবার চলে যাব। কিন্তু আমরা অল্প সময়ের মধ্যেই নদী পার হয়ে আসলাম এবং মোটরসাইকেলও পেয়ে গেলাম, হাতে দেখলাম সময়ও আছে, তাই কোনো কথা না বলে এক টান মেরে সোজা চলে এসেছি একদম বর্ডারে, তারকাটার বেড়ার পাশে। তো এই জায়গাটার বেড়ানোর একটা দারুণ অনুভূতি আছে। যারা আমরা ভ্রমণপ্রিয় মানুষ, তাদের বর্ডার ভীষণ টানে, কারণ বর্ডার ক্রস করতে পারি না, কিন্তু যাওয়ার ইচ্ছা প্রবল হয়। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবে সবাই, দেখা হবে ইনশাল্লাহ পরে। বন্ধুরা, এই ছিল চমৎকার একটি সুন্দর জায়গা যা আপনাদের দেখাতে পারলাম। এবং আমাদের ভারতীয় বন্ধু, বিশেষ করে যারা মুর্শিদাবাদের বন্ধু, তাদেরকেও বলছি, তোমরা যেমন ওপার থেকে রাজশাহী শহরকে দেখো, আমরাও তেমনি রাজশাহী শহর অতিক্রম করে তোমাদের একদম কাঁটাতারের বেড়ার পাশে এসে তোমাদেরকে দেখার চেষ্টা করি, তোমাদের গ্রামগুলো দেখার চেষ্টা করি এবং রোমাঞ্চিত হই। এই যে আজকে আমরা সীমান্তের একদম জিরো লাইনের খুব কাছাকাছি অবস্থান করছি, আমরা উপদিকটাই যাচ্ছি না। একসময় আমরা পিলারের খুব কাছাকাছি চলে যেতাম বা উপর থেকে কোনো কৃষকরা আসলে তাদের সঙ্গে গল্প করতাম, কিন্তু এখন সেটিও সম্ভব নয়। সময় পাল্টেছে, কিছু পরিবর্তনও এসছে, সেই কারণে আমরা কাছাকাছিও যাচ্ছি না, একটু দূর থেকে তোমাদের দেখালাম। তোমরা অনুপ্রাণিত যদি হও, তোমাদের যদি ভালো লাগে, মন্তব্য করবা। এবং এই চরে আমরা বারবার আসবো, এর পাশে আছে আমাদের খানপুর চর, সেখানে যেতে পারি। যদি তোমরা এই দৃশ্যগুলো দেখো এবং তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই মন্তব্য করবে। আর আমাদের বাংলাদেশের বন্ধুরা, রাজশাহীর বন্ধুরা যারা দেখছো, তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে এই চরটি বেড়াইতে কেমন লাগলো, আসার ইচ্ছা আছে কিনা। যখন তখন আসতে পারো, তবে বিকালের দিকে আসলে, তুমি 3টার দিকে যদি বাড়ি থেকে বের হও বা রাজশাহী থেকে বের হও, আরামে এই পুরো চর ঘুরে আবার ফিরে গিয়ে সন্ধ্যার মধ্যে বা সন্ধ্যার পরপরই তুমি দিব্যি রাজশাহী শহরে পৌঁছে যেতে পারবে। বন্ধুরা, এই সফর শেষ করে আমরা একই পথে আবার ফিরে চললাম বাড়ির পথে। খুব ভালো থাকবে তোমরা, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।